আজকের তাজা নিউজ আপডেট। বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কৌশলে মমতা ও অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা হুমায়ুন কবিরের। ব্রিগেডে 10 লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ হুমায়ুনের। এতবার জেরা করা হলেও অভিষেকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি, প্রশ্নের মুখে অমিত শাহ। আজই তৈরি হবে বাংলার ভোট প্রচারের রূপরেখা, অমিত শাহের বৈঠকে শুভেন্দু শ্রমিক সুকান্ত। এক সন্তানে থামবেন না, আরও চাই হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতিদের বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অমিত শাহের বৈঠকে হাজির দিলীপ ঘোষ। অভিমান ভুলে দলীয় দ্বন্দ্বের অবসান কি ঘটতে চলেছে? খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা, যোগ দিতে ঢাকায় এস জয়শঙ্কর। স্বাগত জানালেন বাংলাদেশের বিদেশ সচিব। বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতন, একটাও কথা বললেন না অমিত শাহ, প্রশ্ন তৃণমূলের। তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই, ভারত পাক সংঘর্ষ থামানোর চীনা দাবি ওড়ালো ভারত। দেশজুড়ে গিগ কর্মীদের ধর্মঘট সামাল দিতে বড় পদক্ষেপ সুইগি জোম্যাটোর। 1.5 কোটির ভোটাধিকার সংশয় কেন, প্রশ্ন নিয়ে কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিতা রামকৃষ্ণ, মাতা সারদা, এসআইআর শুনানিতে ডাক রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সন্ন্যাসীকে। বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার, বললেন অমিত শাহ। উত্তরপ্রদেশের প্রতিটি বিভাগ সদরে স্পোর্টস কলেজ তৈরি হবে, বড় ঘোষণা যোগীর। পুরীর জগন্নাথ দর্শনে বড় সিদ্ধান্ত, নববর্ষের রাতে অতিরিক্ত সময় খোলা থাকবে মন্দির। এবার নিশানায় চীন, ইস্পাত আমদানিতে 3 বছরের জন্য শুল্ক চাপালো নিউ দিল্লি। উত্তরাখণ্ডের টানেলে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্ততপক্ষে 60 জনের। বছর শেষে সুখবর, জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেল ভারত। মেরে যাত্রীর মুখ ফাটিয়ে দিয়েছিলেন, গ্রেপ্তার হয়েও জামিন পেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট। পাক সেনার সদর দপ্তরে বিয়েবাড়ি, ভাইপোর সঙ্গে মেয়ের বিয়ে দিলেন মুনির। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে হাজির ইমরান খান। বন্দরে আগুন ঝরালো সৌদি, প্রবল যুদ্ধের আশঙ্কায় ইয়েমেনে জারি জরুরি অবস্থা। 2026 সালে ফের ভারত পাক যুদ্ধ, সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞরা। খুব রেগে গিয়েছি, এটা ঠিক হয়নি, পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষুব্ধ ট্রাম্প। গৃহযুদ্ধের রক্তাক্ত মায়ানমারের শেষ প্রথম পর্বের ভোট গণনা, পরাজয়ের পথে সেনাপন্থী ইউএসডিপি। নথি নেই, এসআইআর শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী হুগলির যুবক। প্রযুক্তির যুগে বইয়ের রমরমা, পৌষ মেলায় গ্রন্থের বিপণন ছড়ালো 35 লক্ষের গণ্ডি। মেলায় কেন বিক্রি করা হচ্ছে বাংলাদেশের বই, শ্যামনগরে তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুর বাড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পূজা দিতে দেওয়া হবে না হুঁশিয়ারি শান্তনুর। ওয়াকফ সম্পত্তি কাটতে দেব না, বাঁকুড়া থেকে আশ্বাস মমতার। এসআইআর শুনানিতে বয়স্কদের হেনস্থা, ফুঁসে উঠলেন মমতা, নাম বাদ গেলে দিল্লি ঘেরাওয়ের ডাক। শুনানিতে সময় মতো পৌঁছানোর আশঙ্কায় মৃত্যু বৃদ্ধি, সরাসরি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর ছেলের। 26-এ বিজেপি জিতলে 3 লক্ষ টাকার বাড়ি প্রতিশ্রুতি শুভেন্দু, মিথ্যা বলায় কাজ, খোঁচা তৃণমূলের। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফোনে কথা, মালদায় পড়ে মৃত্যু তৃণমূল ছাত্রনেতার। আরও বিপাকে ইন্ডিগো, এবার 450 কোটির জিএসটি নোটিশ পেল বিমান সংস্থা। আসছি বিস্তারিত আলোচনায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় বদলের কথা বলছেন, ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। 2026 সালের নির্বাচনের জন্য ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। জল্পনা, তবে কি 2026-এ বিধানসভা নির্বাচনের আগে
বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে। তবে দুদিন আগে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সবর হতে হবে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই নিয়েই তিনি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন। নেপথ্যে অন্য কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে এপ্রিলে রাজ্যসভায় একাধিক আসন নির্বাচনের আগে অধীর মোদীর এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। অবশ্য অধীরের ঘনিষ্ঠ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়েই তিনি মোদির সঙ্গে বৈঠক করেছেন। দিন কয়েক আগেই বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অধীর। 2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্নে বুথ বিজেপি। কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয়ের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। তার পাল্টায় বাঁকুড়া জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বললেন, ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। বলছেন 2/3 ভোটে জিতবেন। এবার তো বলছেন না আপকি বার 200 পার। আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার করব। আবার বাংলায় ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব। এর আগেও একাধিকবার নানা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যে কোনো জঙ্গি কার্যকলাপ কিংবা হামলা ঘটলেই সুরক্ষা প্রশ্নে সবার আগে স্বরাষ্ট্র মন্ত্রকে দায়ী করেন বিরোধীরা। সেই সূত্রে তৃণমূলও বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সবর হয়েছেন। তবে এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে এই দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর পূর্বে প্রবেশকারীদের বেছে বেছে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোট ব্যাংক বজায় রাখতে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। তাতেই পাল্টা মমতা প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনো সীমান্ত রাজ্য হয় না? হলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা করলো কারা? আপনারা কি করেছিলেন? এই ইস্যুতে শাহ আরও অভিযোগ করেছেন, সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতার বসানোর জন্য জায়গা দেয় না রাজ্য সরকার। কিন্তু মমতা পাল্টা জবাবে বলেন, রায়গঞ্জ, চ্যাংরাবান্ধা, গজাডাঙ্গায় আমরা জমি না দিলে কি করে কাজ করতেন? অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব তো বিএসএফ, তারা রুখতে পারে না কেন? এতবার জেরা করা হলেও অভিষেকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, বিজেপি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না। এজেন্সির যা করা উচিত তা তারা করবে। কাউকে ভয় পাবে না, কাউকে বাঁচাবেও না। বিজেপি সরকার কখনো তদন্তকারী সংস্থাগুলির কাজে হস্তক্ষেপ করে না। সল্টলেকের বিজেপি দপ্তরের সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ করলেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, সে প্রশ্ন তোলা হলে ওই দাবি করেন তিনি। সাংবাদিক বৈঠকে প্রশ্নোত্তর পূর্বে উঠে আসে বিজেপির নিচুতলায় অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেক কেন গ্রেপ্তার হচ্ছে না? যে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনতে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছিলেন। ইডি সেই আইনে অভিষেকের সংস্থার বিরুদ্ধে হাইকোর্টের রিপোর্ট দিয়েছে এবং অর্থ বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তারি না হওয়ার নেপথ্যে কি কোনো সেটিংস আছে, সে বিষয়ে অমিত শাহের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিজেপির নিচুতলায় কর্মীদের বিষয়টি আমার উপর ছেড়ে দিন। বিজেপি কোনো তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না। এজেন্সি যা করা উচিত তা তারা করবে। কাউকে ভয় পাবে না, কাউকে বাঁচাবেও না। হুমায়ুন কবির জানিয়েছেন, বছরের জানুয়ারিতে তার দলের প্রথম ব্রিগেড সভা হবে। অন্তত 10 লক্ষ লোক হাজির হবেন সেখানে বলে প্রত্যয়ী বিধায়ক। সেখানেই আগামী বিধানসভা ভোটে জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের পরিচয় করিয়ে দেবেন রাজ্যবাসীর। আগামী বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। তাই সরকার গড়ার জন্য তাকে এবং তার দলের নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবেই। কলকাতায় দাঁড়িয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির। হুমায়ুনের দলের প্রেস সচিব হিসেবে নিযুক্ত করেছেন কামাল হোসেনকে। ভরতপুরের বিধায়ক জানান, এবার থেকে তার দলের যে কোনো বিবৃতি কলকাতা থেকে জানাবেন কামাল হোসেন। এরপর হুমায়ুন বলেন, আগামী জানুয়ারিতে 25 থেকে 31 তারিখের মধ্যে ব্রিগেড করব। আপনারা জানেন ওটা ডিফেন্সের মাঠ। অনুমতির জন্য সেনার আধিকারিকদের সঙ্গে আমাদের রাজ্য স্তরের নেতারা যোগাযোগ করেছেন। ব্রিগেডে 10 লক্ষ মানুষ হবেই। আমার স্থির বিশ্বাস ওই দিনই জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের হাজির করব বলে আশা করছি।
এর আগেও কৌশলে তৃণমূলের দুই শীর্ষ নেতার মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হুমায়ুন বলেছিলেন, যদি নভেম্বর থেকে অভিষেক প্রার্থী হয় তাহলে আমার দল প্রার্থী দেবে না, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে প্রার্থী দেবই। এই প্রসঙ্গে হুমায়ুন মমতার মন্দির রাজনীতি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে 262 কোটি টাকা নিয়ে দুর্গাঙ্গনের জন্য শিলান্যাস করেছেন। এভাবে কৌশলে সরকারি বোঝা বাড়িয়ে মন্দির করছেন। তার মত, মন্দির একটা নয় 10টা হোক, কিন্তু সরকারি টাকায় হবে না। কই, রাম মন্দির তো কোনো সরকারি টাকায় হয়নি। সনাতনীরা সেখানে অর্থ দিয়েছেন, কিন্তু ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য সরকারি বোঝা বাড়িয়ে চলেছেন। আমি মন্দিরের বিরোধিতা করব না, তবে শিলিগুড়িতে যখন আর একটা মন্দিরের শিলান্যাস হবে সেই দিন সরকারের পতন হবে। আর বাবরি মসজিদ নিয়ে অভিষেকের মন্তব্য টেনে হুমায়ুন বলেন, উনি পিসিকে বলুক, উনি জগন্নাথ ধাম করেছেন। উনি জবে বলবেন আমি 2026 সালে ভোটে লড়ব না, মুখ্যমন্ত্রীর পদে বসার চেষ্টা করব না, রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে মন্দির করব, সেই দিনে আমি জনতা উন্নয়ন পার্টির পদ থেকে সরে যাব। পার্টি থাকবে, তবে আমি ভোটে লড়ব না। হুমায়ুনের দাবি, এবার 100 আসনেই আটকে যাবে বিজেপি, তৃণমূল থাকবে তৃতীয় আসনে। তাই সরকার গড়ার জন্য হুমায়ুনকে দরকার হবে যে কারো। তাই জনতা উন্নয়ন পার্টির নবনির্বাচিত বিধায়কদের সহায়তাতেই বাংলায় নতুন সরকার হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অনেক বদল আসতে চলেছে। বাদ পড়তে চলেছেন অনেক হেভিওয়েট নেতা। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরে প্রার্থী তালিকা নিয়ে কাটছাটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহে বিজেপির একাধিক পরিচিত মুখ 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের একাধিক চমক রাখতে চাইছে পদ্ম শিবির। সেক্ষেত্রে এখন যারা বিধায়ক পদে রয়েছেন তাদের বাদ পড়ার কথা জানা গিয়েছে। অমিত শাহকে সেই বাদের তালিকাও দেওয়া হয়েছে। আর কারা প্রার্থী হলে ফল ভালো হবে সেই কথাও বলা হয়েছে অমিত শাহকে। 294টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই 1000-এরও বেশি জীবন পুঁজি জমা পড়েছে বিজেপির কাছে। গতবারের মতো এই জীবন পুঁজিগুলি সরাসরি রাজ্য বিজেপি দপ্তরের অফিসের সম্পাদকের কাছে জমা পড়েছে। সেটা এবার আজ জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর। ঘরের পাশেই দুষ্ট প্রতিবেশী। স্বাধীনতার পর থেকে ভারতের সঙ্গে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান। কখনো কখনো তার যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। জঙ্গি হানা, জঙ্গিদের মদত সহ বিভিন্নভাবে ভারতকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করে পাকিস্তান সরকার। শেষতম সংযোজন পহেলগাম জঙ্গি হামলা। এ নিয়ে এবার মারাত্মক কথা বললেন আমেরিকা। গত বছর এপ্রিলে পহেলগাম জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল 26 জন নিরীহ পর্যটকের। এই ঘটনার পরই অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। এরকম এক পরিস্থিতিতে আমেরিকার এক থিঙ্ক ট্যাঙ্ক এর বক্তব্য, 2026 সালে ফের সংঘর্ষে জড়াতে পারে ভারত ও পাকিস্তান, কারণ জঙ্গি কার্যকলাপ। দি কাউন্সিল অব ফরেন রিলেশন এর দাবি, দুদেশের মধ্যে সংঘর্ষ মাঝারি আকার নিতে পারে, তার প্রভাব আমেরিকার উপরও পড়বে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চায় এই সংঘাত বন্ধ হোক। পাশাপাশি মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের লড়াই হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে ওয়াশিংটন এই সামরিক উত্তেজনা প্রশমনে সাহায্য করছিল, তবে ভারত বারবারই কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করে আসছে। দিল্লির মতে 4 দিনের এই সংঘাত সরাসরি দুই দেশের সামরিক আলোচনার মাধ্যমেই মিটেছে। কয়েকদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তারা উপলব্ধি করেছেন জনসভাগুলি পর্যাপ্ত পরিমাণে ভিড় হচ্ছে না, আর এই উপলব্ধি করেই ছোট ছোট জনসভা করার কথা ভাবছেন কেন্দ্রীয় নেতারা। তাই বাংলায় প্রধানমন্ত্রী একাধিক সভার সূচি তৈরি হলেও তাতে বাদ পড়েছে ব্রিগেড সমাবেশ। বরং বাংলার নানা জেলায় ছোট ছোট সভা করলে ভিড় বাড়বে, এটাই এখন পরিকল্পনা। এখন অমিত শাহ বাংলায় এলেও কোনো জনসভা করছে না। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে পদ্ম শিবিরের অন্দরে বলে সূত্রের খবর। এদিকে বঙ্গ বিজেপির নেতারা চাইছেন একটা হলেও ব্রিগেড সমাবেশ হোক, যদিও তাতে এখনো সিলমোহর পড়েনি। পরে পড়বে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তবে বাংলায় 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তাই বাংলায় বারবার আসবেন মোদী, অমিত শাহ। সেখানে বড় জনসভা করতে গিয়ে যদি ফ্লপ হয় তাহলে সেটা সরাসরি ভোট বাসকে প্রভাব ফেলবে। তাই এই নির্বাচনে ছোট সভার উপরে জোর দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে 10টি রাজনৈতিক সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল এবং মতুয়া জেলাগুলিতে প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে এসআইআর পূর্বে বিজেপি নেতাদের বিরুদ্ধে তৈরি হয়েছে জনরোষ। মানুষের ভোগান্তি থেকে শুরু করে নাম বাদ এবং শুনানি নিয়ে তিথি বিরক্তি হয়েছেন বাংলার নাগরিক। সুতরাং পর্যাপ্ত ভিড় যে বড় জনসভা হবে না সেটা
টের পেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, তাই এড়িয়ে যেতে চাইছেন ব্রিগেড সমাবেশ এবং রোড শো এর উপরেই বেশি জোর দিচ্ছে বঙ্গ বিজেপি, কারণ বাংলায় বিজেপির দলে উপযুক্ত মুখের অভাব এখনো রয়েছে। সুতরাং নরেন্দ্র মোদীকে সামনে রেখে এবারও বিধানসভা নির্বাচনে নামতে চলেছে বিজেপি। বাংলার নানা জেলায় ছোট ছোট সভা করলে ভিড় বাড়বে, এটাই এখন পরিকল্পনা। এখন অমিত শাহ বাংলায় এলেও কোনো জনসভা করছে না, এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে পদ্ম শিবিরের